সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত একটা বিষয়বস্তু নিয়ে। দেখো, এই যে ব্যাপারগুলো মানে প্রত্যেকটা বছরে এই জিনিসগুলো, এই সাবজেক্ট গুলো নিয়ে মানে ভিডিও যতই ভাবি যে না বানাবো, সেগুলো মানে চলেই আছে কোথাও না কোথাও। তো মূলত তোমরা জানো যে প্রজাপতি 2 এখন বড় পর্দায় চলছে এবং প্রজাপতি 2 এর বক্স অফিস কালেকশন মোটামুটি 4-4.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এর পাশাপাশি মানে সিনেমাটা দুর্দান্তভাবে ব্যবসা করছে। 200টা প্লাস হাউসফুল, 150টা প্লাস হাউসফুল, উইকেন্ড নন উইকেন্ডে দুর্দান্তভাবে ব্যবসা করেছে, সেটা তো আমরা জানি। এর সাথে সাথে রিসেন্ট টাইমে মানে একটা সেকেন্ড যেটা বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মানে আজকের দিনে দাঁড়িয়ে কোন সিনেমা বা কোন প্রোডাকশন হাউস কোন বক্স অফিস কালেকশনটা সঠিক বলছে, কোন বক্স অফিস কালেকশনটা বেঠিক বলছে, সেটা বোঝা খুব মুশকিল। তবে আমি একটা কথা বলবো যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি সবচেয়ে বেশি বিশ্বস্ত কোনো মানুষ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে দেব। এটা আমি মানে এই কারণে বলছি কারণ তার অ্যাক্টিভিটি সেগুলো সেই কথাগুলো বলে, এবং সেটা আমি মানে এটা কোনো নির্দ্বিধায় এই কথাটা আমি বলতে পারি। মানে তার বক্স অফিস কালেকশন থেকে শুরু করে যেরকম ভাবে সে জিনিসগুলোকে পোর্ট্রে করে, তার অ্যাক্টিভিটি সেগুলো দেখায়। মানে এরকম হয়ে গেছে কি, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে 2 মাস আগে যে যারা মানে বলতে পারো যে অ্যান্টি হিসাবে ছিল তারা এখন বন্ধু হয়ে গেছে, যারা বন্ধু ছিল তারা আবার অ্যান্টি হয়ে গেছে। মানে সবকিছুই এখানে স্বার্থ অনুযায়ী চলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেবের প্রতি বা সৃজিত মুখার্জির প্রতি বা জিদ্দার প্রতি প্রচন্ড ভাবে আমার রেসপেক্ট মানে বেড়ে যায়। এরা নিজেদের মতো কাজ করে, ভালো হোক খারাপ হোক যেরকমই হোক, বাট অ্যাটলিস্ট এরা সিনেমা বানাতে এসছে, সিনেমা বানায়, এদের ভালো খারাপ সেটা অডিয়েন্স বিচার করবে, এরা চলে যায়। বাট ওই যে কাদা চুরাচুরি, যে আমার সিনেমা কম শো দেওয়া হচ্ছে বা আমার সিনেমা বক্স অফিস কালেকশনকে কেউ যদি ফেক অ্যালিগেশন করে তাহলে আমিও তাকে বলবো। তো এই যে বিষয়গুলো, যেমন রানা সরকার রিসেন্ট টাইমে যেরকম মাল্টিপল কথা বলেছে, সেই বিষয়টা যে আমার মানে রিসেন্ট টাইমে ধূমকেতুর সময় সে যেরকম দেবকে নিয়ে যেরকম মন্তব্য করেছিল, সে মানুষটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। সে এখন মানে বক্স অফিস নিয়ে, ফেক বক্স অফিস নিয়ে বা ভালো কালেকশন করেছে খাদান, তারপরেও কেন ওটিটি প্ল্যাটফর্ম পাচ্ছে না সেই বিষয় নিয়ে মন্তব্য করা। তো আমি বুঝতে পারি না যে এর মধ্যে তাহলে অ্যাকচুয়াল কোন বক্স অফিস কালেকশনটা সঠিক ছিল, কোনটা বেঠিক ছিল। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে যে কটা বক্স অফিস কালেকশন হয়, সেটা ইন্ডিয়ান সিনেমায় আমি কথা বলছি, শুধু বাংলা ইন্ডাস্ট্রির নয়, সব জিনিসেই অনেক কম বেশি জল মেশানো থাকে। মানে আমরা তো আর সেটাকে রেকটিফাই করতে যাচ্ছি না। এবং যারা মূলত ভাবে এই বিষয়গুলো নিয়ে চর্চা করে আমাদের মতো, তাদের এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা আছে। নর্মাল জীবনযাপন করা মানুষের সেগুলো নিয়ে কোনো, সেই বিষয়বস্তু নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ইন্ডিয়ান সিনেমাতে সবচেয়ে বেশি কর্পোরেট বুকিং শাহরুখ খান করে, এটা মানে নির্দ্বিধায় আমি বলতে পারি। তো শাহরুখ খানকে নিয়ে কটা মানুষ প্রশ্ন তোলে। ব্যাপারটা এটাই যে পাঠান যখন 1,000 কোটি টাকা কামায় বা জওয়ান যখন 1,000 কোটি টাকা কামায়, তখন সেই বিষয়টাকে নিয়ে অন্য প্রোডাকশন হাউস কখনো সেই বিষয় নিয়ে মন্তব্য করে না। বা ধুরন্ধর যখন 1,000 কোটি কামিয়েছে, তখন কিন্তু ওয়াইআরএফ এসে বলেনি যে ওরা এইটাকে পুরোপুরি জল মিশিয়ে করেছে। বা রিসেন্ট টাইমে রামচরণের যে গেম চেঞ্জার সিনেমাটা এসেছিল, সিনেমাটা ওভারঅল ডে ওয়ানে 80 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। এবং তারা অলরেডি মানে তারা একটা পোস্টার বানিয়ে ফেলেছিল যে 180 crore মতো বক্স অফিস কালেকশন করবে। তো যখন সেটা হয়, তারা পোস্টও করে দেয়। তারপরে যখন মানে চারিপাশে যখন দেখছে যে মানুষের রেসপন্সটা কি, রিয়াকশনটা কিরকম, তখন তারা আবার নর্মাল বক্স অফিস কালেকশন মানে ওটা পুরো পোস্টটাই পুরো ডিলিট করে দেয়। তো এইগুলো সচরাচর হতে থাকে। কিন্তু আমাদের বাংলায় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এখানে মানে সব জিনিসটা মানে কি হয়, এখানে মানে যখন নিজের মধ্যে ওপর ব্যাপার আসে তখন মানুষ কথা বলে, যখন নিজের সিনেমা আসে, নিজের সিনেমা শো কম পায়, তখন বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এই মন্তব্যগুলো উঠে আসে। বাট যখন অন্যের সিনেমা আসে, কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আসে, তখন সেটা ফেস্টিভ্যাল টাইমে এলো কি না এলো, সেটা প্রপার শো পেলো কি না পেলো, তখন এই মানুষগুলোকে দেখা যায় না। এবং এবং একটা সেলিব্রিটি পার্সন, একজন এত বড় লেভেলের একজন সুপারস্টার, সে যদি এরকম একটা মন্তব্য করে রাখে, তো তার উপরই সেই পুরোপুরি মানে সেটার পরিপ্রেক্ষিতে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে যে তার যদি এত অনুশোচনা হয়ে থাকে সেই মানুষগুলোর প্রতি, তাহলে সে নিজের জায়গা ছেড়ে দিক এবং সেই মানুষগুলোকে সিনেমা রিলিজ করতে দিক। মানে
পুরো ইন্ডাস্ট্রিটা কি দেব নিজে চালায়? এটা মানে এটা কিরকম মন্তব্য আমি বুঝতে পারি না। এবং আমি একটা কথা বুঝতে পারি যে মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমরা ১২ মাসের মধ্যে দেখো, তাহলে ২ থেকে ৩টে এরকম ফেস্টিভ টাইম থাকে যে সময় মানে মানুষ সিনেমা দেখতে পছন্দ করে, এবং সেই সময়েও যদি এরকম ব্যারিয়ার দিয়ে দেওয়া হয় যে এই সিনেমাটা দুর্গাপুজো রিলিজ পাবে কি পাবে না, বা এই সিনেমাটা ডিসেম্বর রিলিজ পাবে কি পাবে না, তাহলে মানে সেই সিনেমাগুলো যাবে কোথায়? সেই সিনেমাগুলো তাহলে অডিয়েন্সটাকে আনবে কি করে বড় পর্দায়? মানে এটা আমি বুঝতে পারি না। এই বিষয়গুলো কেন, মানে কি কারণে এই জিনিসগুলো হয় সেটাই বোঝা মুশকিল। আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সিনেমাতে অনেক এরকম প্ল্যাটফর্ম আছে, বা বলিউডে এরকম অনেক সিনেমা আছে। আজকে তো তাহলে শাহরুখ, সালমান, আমির আর নতুন প্রজন্মকে উঠতেই দিত না। তারা তো তাদেরকে রিলিজই করতে দিত না। তো এই বিষয়গুলো আমি বুঝতে পারি না যে কেন এগুলো বাংলাতেই এখন অব্দি চলে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।